গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে ছাত্রলীগের হামলা, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ, নিহত 4। রাত 8টা থেকে কারফিউ জারি, পরিস্থিতি নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী। গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলায় দোষীদের দ্রুত শনাক্ত করে বিচারের মুখোমুখির আশ্বাস অন্তর্বর্তী সরকারের। হামলায় গভীর উদ্বেগ মির্জা ফখরুলের। বাংলাদেশে আর কখনোই আওয়ামী লীগ মার্কা স্বৈরাচার আসবে না বলেছেন বিএনপি নেতারা। দেশে আওয়ামী লীগের রাজনীতি এখন অপ্রাসঙ্গিক বলেছেন রাজনীতিকরা। শহীদ আবু সাইদ স্মরণে স্মৃতিস্তম্ভ মিউজিয়াম হচ্ছে রংপুরে। হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্নের আশ্বাস। চট্টগ্রামের শহীদ ওয়াসিমের কবরে স্বজন সহপাঠীদের শ্রদ্ধা। ইসির ওয়েবসাইট থেকে সরানো হল নৌকা। বিচার ও ক্ষমা না চাইলে নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়া কঠিন, মত ফ্রান্সের রাষ্ট্রদূতের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। গোপালগঞ্জে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাকর্মীদের উপর। এনসিপির সমাবেশ মঞ্চে প্রথমে হামলা চালানো হয়, আর সমাবেশ শেষে ফিরে যাওয়ার সময় সড়ক অবরোধ করে আরেক দফা হামলা চালায় তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ও টিয়ার শেল ছোঁড়ে পুলিশ। রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। নিহত হয়েছে 4 জন। এরই মধ্যে জারি করা হয়েছে 144 ধারা। রাত 8টা থেকে আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ জারির ঘোষণা দেওয়া হয়েছে। মোতায়েন করা হয়েছে বিজিবি। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নেমেছে সেনাবাহিনী। নাহিদ, হাসনাত ও সার্জিস সহ এনসিপি নেতাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায়। বিস্তারিত এস এম ফয়েজের রিপোর্টে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মাসব্যাপী জুলাই পদযাত্রা অংশ হিসেবে গোপালগঞ্জে আয়োজন করা হয় সমাবেশকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে গোপালগঞ্জ। হঠাৎ সমাবেশ এলাকায় ককটেল বিস্ফোরণ করে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ। সভামঞ্চে চালানো হয় ভাঙচুর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনী। সমাবেশে যোগ দেন এনসিপির নেতাকর্মীরা। কথা বলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। অভিযোগ, জয় বাংলা স্লোগান দিয়ে এনসিপির মঞ্চে হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। আজকে মুজিববাদীরা বাধা দিয়েছে, তাদেরকে জবাব দেওয়া হবে। আমরা যদি আজকে এখানে দাঁড়িয়ে ঘোষণা দেই, সারা বাংলাদেশ এই গোপালগঞ্জে এসে জড়ো হবে। কিন্তু আমরা সময় দিয়ে যাচ্ছি। আজকে যে বাধা দেওয়া হলো, তারা বাধা দিয়েছে, কোন সাহসে বাধা দিয়েছে? কোন সাহসে মুজিববাদীরা এখনো গোপালগঞ্জে আশ্রিত রয়েছে? তারা আশ্রয় দিয়েছে। দ্রুত সময়ের মধ্যে বিচার যদি না হয়, আমরা আবারও আসবো গোপালগঞ্জে। আমরা নিজ হাতে দায়িত্ব নিয়ে গোপালগঞ্জকে মুজিববাদীদের থেকে মুক্ত করবো ইনশাআল্লাহ। তবে সমাবেশ শেষে আবারও এনসিপির পদযাত্রায় হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। চলে ধাওয়া পাল্টা ধাওয়া। রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ এলাকায়। পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের সমর্থকরা। অভিযোগ পুলিশের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে নামে সেনাবাহিনী। তারপরেও চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এক পর্যায়ে পরিস্থিতি সামাল দিতে মাঠে নামে যৌথ বাহিনী। গোপালগঞ্জের উত্তেজনার মধ্যে সেনাবাহিনীর সহায়তায় গোপালগঞ্জ ছাড়েন এনসিপির শীর্ষ নেতারা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশে হামলার ঘটনায় ত্রিমুখী সংঘর্ষে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের 2 কর্মী নিহত হয়েছে। পুলিশসহ আহত হয়েছেন অনেকে। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার জন্য দায়ী ব্যক্তিদের শনাক্ত করে বিচারের মুখোমুখি করা হবে। ন্যায় বিচারের আশ্বাস দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিকেলে এমন বিবৃতি দেওয়া হয়েছে। গোপালগঞ্জের সহিংসতা একেবারেই ক্ষমার অযোগ্য বলেও অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জানানো হয়। বিবৃতি জানানো হয়, আন্দোলনের 1 বছর পূর্তি উপলক্ষে শান্তিপূর্ণ সমাবেশ করার অধিকার থেকে তরুণ নাগরিকদের বঞ্চিত করা মৌলিক অধিকারের লঙ্ঘন, যার ন্যায্যতা দেওয়া যায় না। জাতীয় সিটিজেন পার্টি এনসিপি এর সদস্য, পুলিশ ও মিডিয়া কর্মীদের ওপর পাশবিক হামলা চালানো হয়েছে। তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং ব্যক্তিগতভাবে সহিংস আক্রমণের শিকার হতে হয়েছে। এই নৃশংস ঘটনা নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ কর্মীদের দ্বারা সংঘটিত বলে অভিযোগ রয়েছে এবং অবশ্যই বিচার হবে। বাংলাদেশের কোনো নাগরিকের বিরুদ্ধে এমন সহিংসতার স্থান নেই। এই বর্বরতার জন্য দায়ী ব্যক্তিদের বিচারের মুখোমুখি করা হবে। বিবৃতিতে সেনাবাহিনী ও পুলিশের দ্রুত হস্তক্ষেপের প্রশংসা করা হয় এবং হিংসাত্মক হুমকি সত্ত্বেও সমাবেশ চালিয়ে যাওয়ার জন্য ছাত্র যুব
যুবকের সাহস ও দৃঢ়তাকে স্বাগত জানানো হয়। গোপালগঞ্জে এনসিপির পূর্ব ঘোষিত মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিতে পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী স্বৈরাচারী শাসক গোষ্ঠীর পতনের পর দুষ্কৃতিকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে ফায়দা হাসিলের অপতৎপরতা চালাচ্ছে। গোপালগঞ্জে এনসিপির পূর্ব ঘোষিত কর্মসূচির উপর বর্বরচিত হামলা, ককটেল বিস্ফোরণ, ইভেনো সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ ও পুলিশ সদস্যদের আহত করার বর্বর ঘটনা সেই অপতৎপরতারই বহিঃপ্রকাশ। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণে আওয়ামী দস্যুরা মরণ কামড় দিয়ে অরাজক পরিস্থিতি তৈরি করছে। এই দুষ্কৃতিকারীদের কঠোর হাতে দমন করা ছাড়া বিকল্প কোনো পথ নেই। গোপালগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলার প্রতিবাদে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেছে ছাত্র জনতা। দর্শক, এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী ফজলে রাব্বি, সরাসরি তার সঙ্গে কথা বলবো। রাব্বি, এই মুহূর্তে শাহবাগ এলাকায় বিক্ষোভের সবশেষ তথ্য আমাদের জানাবেন। ধন্যবাদ। আপনি জানেন যে জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে আজ কিন্তু গোপালগঞ্জে আসলে এনসিপি যে নেতৃবৃন্দ আছে তাদের উপরে কিন্তু হামলা চালায় ছাত্রলীগের বাহিনী এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা, যার ফলে কিন্তু আসলে রাজধানীর বিভিন্ন স্থানে কিন্তু আসলে বিক্ষোভ মিছিল করছে বাংলাদেশ ছাত্র সংসদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ এনসিপির যে নেতাকর্মী আছে তারা কিন্তু আন্দোলন করছে এবং বিক্ষোভ করেছে। এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু ঠিক একটু আগে কিন্তু তারা আসলে নতুন কর্মসূচি দিয়েছে। সেই কর্মসূচির মূলত 3টি প্রধান কর্মসূচি দিয়েছে। তার মধ্যে 24 ঘন্টার মধ্যে যারা হামলাকারী তাদেরকে তাদেরকে আসলে চিহ্নিত করে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। পাশাপাশি যে পুলিশ ব্যবস্থা আছে, পুলিশ ব্যবস্থা সেটাকে আসলে পুনরায় নতুন করে সুসংগঠিত করার জন্য তারা আসলে কর্মসূচি দিয়েছে। পাশাপাশি যে জুলাই সনদ অর্থাৎ জুলাই ঘোষণাপত্র সেটারও কিন্তু আসলে পূর্ণাঙ্গ যে তালিকা সেটা কিন্তু আসলে প্রকাশ করার দাবি জানিয়েছে। তো একটু আগে মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতাকর্মী তারা কিন্তু এই 3টি কর্মসূচি দিয়ে গেছে। এবং পাশাপাশি আপনি জানেন এখনও কিন্তু আসলে দেখতে পাচ্ছেন শাহবাগে বিভিন্ন ছাত্র সংগঠন এবং এনসিপির বিভিন্ন নেতারা কিন্তু আসলে অবস্থান নিয়েছে এবং তারা ছোট ছোট মিছিল করে তারা কিন্তু আসলে বিক্ষোভ করছে। তারা জানাচ্ছে যে আওয়ামী লীগ যে নৃশংস হামলা চালিয়েছে গোপালগঞ্জে আজকে, এই হামলাটা আসলে পূর্ব পরিকল্পিত এবং উদ্দেশ্যমূলক। এই হামলায় যারা জড়িত, যারা এখন পর্যন্ত যাদের হামলা চালানো হয়েছে তাদেরকে আসলে চিহ্নিত করে যত দ্রুত সম্ভব তাদেরকে কিন্তু আইনের আওতায় নিয়ে আসার জোর দাবি জানাচ্ছে আন্দোলনকারীরা। তো মোটামুটি এই আন্দোলন কিন্তু আপনি জানেন যে এরই মধ্যে কিন্তু আসলে এনসিপির যে কেন্দ্রীয় নেতা তারা কিন্তু আহ্বান জানিয়েছে যে রাস্তা ব্লক করে কোনো ধরনের কর্মসূচি, কোনো ধরনের বিক্ষোভ কর্মসূচি যেন না দেওয়া হয়, যার পরিপ্রেক্ষিতে কিন্তু রাস্তায় কোনো ধরনের বিক্ষোভ কর্মসূচি পালন করছে না। রাস্তার পাশেই কিন্তু আসলে অবস্থান করে বিভিন্ন কর্মসূচি দিচ্ছেন এখানকার যে বিক্ষোভকারীরা, তারা কিন্তু কর্মসূচি দিচ্ছেন। তো এই ছিল মোটামুটি আমার কাছে সর্বশেষ অবস্থা। ধন্যবাদ ফজলে রাব্বি। দর্শক, শাহবাগ এলাকা থেকে আমাদের সাথে সংযুক্ত ছিলেন সহকর্মী ফজলে রাব্বি। প্রবাসী সাংবাদিক ইলিয়াস হুসাইনের অনলাইন পোর্টাল বাংলা এডিশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। আজ অনুষ্ঠানে যোগ দেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য, অনলাইন অ্যাক্টিভিস্ট, জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্য সহ বিশিষ্টজনেরা। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশে আর কখনোই আওয়ামী লীগ মার্কা স্বৈরাচার আসবে না। আর রাজনীতিকরা বলছেন, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি এখন অপ্রাসঙ্গিক। বর্তমান অন্তর্বর্তী সরকারের সময় জুলাই হত্যার বিচার চেয়েছেন শহীদ পরিবারের সদস্যরা। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর একটি অভিজাত হোটেলে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হুসাইনের অনলাইন পোর্টাল বাংলা এডিশনের আনুষ্ঠানিক যাত্রা। এতে অংশ নেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, বিএনপি জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য, অনলাইন অ্যাক্টিভিস্ট, জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্য সহ বিশিষ্টজনেরা। ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য ও ইলিয়াস হোসাইন। জুলাই অভ্যুত্থানের পর আওয়ামী রাজনীতি এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। মিনিমাম নীতির ভিত্তিতে, মিনিমাম পয়েন্টের ভিত্তিতে আরেকটা জাতীয় এবং সামনের দিকে এগিয়ে যায়। বাংলাদেশের স্বাধীনতা, 3টা জিনিস আমাদেরকে রক্ষা করতে হবে: স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় মর্যাদা। এই 3টা জিনিস যদি আমরা রক্ষা করতে পারি এবং 3টা জিনিস রক্ষা করার জন্য যদি আমার রাজনীতিটাকে নির্মাণ করতে পারি, তাহলে বাংলাদেশ রক্ষা পাবে এবং সমৃদ্ধির পথে আগাবে। অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যরা সন্তান হত্যার বিচার দাবি করেন।
এ সময় বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা বলেন, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি এখন অপ্রাসঙ্গিক, তবে ন্যূনতম সংস্কার শেষে নির্বাচনের দাবি করেন কেউ কেউ। এই যে ঐক্যমতের কথাটা চলছে আজকে, কোন দেশ আমরা কি এখানে বাকশাল করতে যাচ্ছি? সব বিষয়ে আমাদের ঐক্যমত হবে? আমরা যখন এই যে আলোচনা চলছে ঐক্যমতের, বলে এই জায়গায় অনেক জায়গায় ভিন্ন মত থাকবে, তো ভিন্ন মত তো থাকবেই। ভিন্ন মত আছে বলে তো আমরা ভিন্ন ভিন্ন দল করেছি, কিন্তু যতটুকু ঐক্যমত হবে সেই জায়গাটুকু তো আমরা এগিয়ে যেতে পারি। আর যে জায়গায় ঐক্যমত হবে না, সেখানে জোর করে যদি কেউ যদি ঝাঁপিয়ে দিতে চায়, সেটা তো ঐক্যমত বলা যাবে না। এই দেশে আর হাসিনার জন্ম হবে না, এই দেশে স্বৈরাচার কখনোই আর আওয়ামী লীগ মার্কা স্বৈরাচার এই দেশে আর রাষ্ট্র ক্ষমতায় কখনোই আসতে পারবে না। লোভ লালসা সাধারণ মানুষের মধ্যে থাকতে পারে, কিন্তু শেখ হাসিনার পতনে যেভাবে পতন হয়েছে, প্রত্যেকটি রাজনৈতিক দলের কর্মী নেতা সবাই নিজেকে সংশোধন করবেন। এই দেশে আর আওয়ামী মার্কা রাজনীতি এদেশে আর কখনোই প্রতিষ্ঠিত হবে না। বসুন্ধরা কি বলেছিল? এখনো আছি, অতীতেও ছিলাম, মৃত্যুর পরেও থাকবো। তুই কি মৃত্যুর পরেও হাসিনার সাথে দুদকে যাবি? এদের কি হচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বড় বড় পদ নিয়ে ওখানে বসে আছে, তো বসুন্ধরা শাস্তি হবে কোত্থেকে? আওয়ামী ফ্যাসিবাদের প্রচন্ড বল প্রয়োগের সময় যখন আন্দোলন অনেক সময় মনে হয়েছে যে আশার আলো আমরা দেখতে পাই নাই, তখন এই ওনারা প্রবাসে বসে আমাদেরকে যেভাবে উৎসাহ উদ্দীপনা এবং অনুপ্রেরণা জুগিয়েছেন, তা নিঃসন্দেহে ২৪-এর গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট রচনার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তারা চিরকাল এই ইতিহাসে লেখা হয়ে থাকবে, এটি আমি বিশ্বাস করি। বিগত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের অত্যাচার, নির্যাতন, জুলুম ও গণহত্যার বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করায় ইলিয়াস হোসাইনের প্রতি কৃতজ্ঞতা জানান অন্তর্বর্তী সরকারের নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা এম শারমিন মুর্শিদ। ইতিহাস যখন যুগের পর যুগ বিকৃত হয়, ফ্যাসিস্ট ফিলসফিতে পরিণত হয়, তখন ২৪ জন্মায়। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। আমি তাদেরকে বাংলাদেশ ক্রান্তিকাল অতিক্রম করছে উল্লেখ করে বাংলাদেশের আদর্শে বিশ্বাসী হতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় এসব কথা বলেন ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেন, গায়ের জোরে একজনের মত অন্য জনের উপর চাপিয়ে দেওয়া ঠিক হবে না। বিএনপি এই প্রক্রিয়ায় বিশ্বাস করে না বলেও জানান ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেন, গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্যই লড়াই করে যাচ্ছে বিএনপি। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে গণ অধিকার ফিরিয়ে দেওয়ার কথা বলেন ডক্টর আব্দুল মঈন খান। অন্যায্য আচরণ করে একজনের মত কখনো আরেকজনের উপরে দেওয়া যাবে না, আমরা সেই প্রক্রিয়ায় আমরা বিশ্বাস করি। কাজেই যারা এই পন্থাগুলো আজকে অবলম্বন করেছে, আমরা তাদের বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা এই সব অন্যায্য অন্যায় প্রক্রিয়া থেকে আপনারা বিরত থাকুন। আপনাদের বিরুদ্ধে আমাদের কিছু বলার নেই। আপনারা বাংলাদেশের আদর্শে বিশ্বাসী হন। আজকে বাংলাদেশ একটি ক্রান্তিকালের ভিতর দিয়ে যাচ্ছে। জুলাই শহীদ দিবস উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল, জামাত ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল আলাদাভাবে শহীদ আবু সাঈদের প্রথম শাহাদাত বার্ষিকী পালন করেছে। আলোচনা সভায় যোগ দেন সরকারের ২ উপদেষ্টাও। আশ্বাস দেন জুলাই বিপ্লবে শহীদদের বিচার দ্রুত সময়ে শেষ করার। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শাহনেওয়াজ জনি। বিপ্লবের এই দিনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মঞ্চে জুলাই বিপ্লবের শহীদ যোদ্ধাদের স্বজনরা আর দর্শক সারিতে অতিথিরা। শহীদ আবু সাঈদের কবর জিয়ারত, শোক র্যালি ও আলোচনা সভার মধ্যে দিনটি স্মরণ করা হয়। শহীদ আবু সাঈদ তরুণ ও মিউজিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অন্তর্বর্তী সরকারের ২ উপদেষ্টা। আলাদা কর্মসূচি পালন করে ছাত্রদল, এবি পার্টি, জামায়াতে ইসলামী, গণসংহতি আন্দোলন ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন। বক্তারা বলেন, বৈষম্যের বিরুদ্ধে জীবন উৎসর্গ করেছেন আবু সাঈদের মতো বিপ্লবী তরুণরা। যেখানে আবু সাঈদের এই শাহাদাত বরণের মধ্য দিয়ে আমরা এক এবং ঐক্যবদ্ধ জাতি গঠন করব, ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখব, কিন্তু সেখানে আজ যারা এই ব্যানারের নেতৃত্ব দিয়েছে, যারা ক্রেডিট ছিনতাই করেছে এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের, তারা ঠিকই
আবারও বৈষম্য তৈরি পায়তারা করছে। আমরা যে ন্যূনতম জাতীয় ঐক্যের কথা বলেছিলাম, আবু সাঈদ এবং হাজারো শহীদের রক্তের উপর দাঁড়িয়ে সেই ন্যূনতম জাতীয় ঐক্য আমাদের রক্ষা করতে হবে এবং সেইটা করতে পারলেই সাঈদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং ভালোবাসা আমরা একটা প্রত্যাশার বাংলাদেশ, একটা পরিবর্তিত বাংলাদেশ, এবং যেটাকে আমরা বলছি যে আমাদের সংস্কার এবং বিচার এবং নির্বাচনের মধ্য দিয়ে একটা নতুন যাত্রা, সেইটা একটা কঠিন চ্যালেঞ্জ এখন আমাদের সামনে আছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা স্বৈরাচারী সরকারের সমালোচনা করেন। শহীদ আবু সাঈদের বিচার সারা পৃথিবীর কাছে গ্রহণযোগ্য করার আশ্বাস দেন ও রংপুরকে এগিয়ে নেয়ার প্রতিশ্রুতি দেন। একটা বিচার কার্য যখন আমরা খুব স্পষ্টভাবে, খুব সুষ্ঠুভাবে সারা পৃথিবীর কাছে গ্রহণযোগ্যভাবে বিচার করতে যাই, আমাদেরকে সমস্ত কিছু চিন্তা করতে হয়। আমরা তো শেখ হাসিনার বিচার করতে এখানে আসি নাই, শেখ হাসিনার আমলের বিচার করতে এখানে আসি নাই। শেখ হাসিনার আমলের মতো যে জেলে ধরে ফাঁসি দিয়ে দিলাম কিছু কিছু ক্ষেত্রে হয়েছে পরবর্তীকালে, সেটা না, আমরা চেয়েছি এই বিচার কার্যটা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে সারা পৃথিবীর কাছে গ্রহণযোগ্যভাবে যেন বিচার কার্যটা হয়। আমি নিশ্চিত, আমার দৃঢ় বিশ্বাস, আমাদের সরকারের শাসন আমলে আপনারা আবু সাঈদ হত্যাকাণ্ডের বিচার দেখে যাবেন। আমাদের বাহিনীগুলো সরকারের নির্দেশে মানুষের বুকে গুলি মারে, কিন্তু ভূমিদস্যুরগুলো বুকি মারে না, পাথর ব্যবসায়ীর বুকে গুলি মারে না, দুষ্টের বুকে ঘুষখোরের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করে না। সেইখানে তাদের সক্ষমতা রয়েছে। দিবসটি ঘিরে পুরো ক্যাম্পাসে ছিল শোকাবহ পরিবেশ। উপস্থিত ছিলেন শহীদ সাঈদের পরিবার, সহপাঠী ও স্থানীয় মানুষজনও। সবার দাবি, আবু সাঈদের আত্মত্যাগ যেন ইতিহাসে অনুপ্রেরণার প্রতীক হয়ে থাকে। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর। জুলাই গণ অভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ জাতীয়তাবাদী ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম। ওয়াসিমের প্রথম শাহাদাত বার্ষিকীতে তার গ্রামের বাড়ি কক্সবাজারে ওয়াসিমের কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন স্বজন সহপাঠীরা। তাকে হারিয়ে এখনও শোক কাটিয়ে উঠতে পারেনি তার পরিবার। এই সরকারের আমলেই হত্যার দ্রুত বিচারের দাবি তার বাবা, মা ও সহপাঠীদের। কক্সবাজার প্রতিনিধি মোর্শেদুর রহমান খোকনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানে চট্টগ্রামের শুরু থেকেই সক্রিয় ছিলেন জাতীয়তাবাদী ছাত্র দল নেতা ওয়াসিম আকরাম। আন্দোলন ঠেকাতে স্বৈরাচার সরকার দমন নিপীড়ন শুরু করলেও দমে যাননি তিনি। অন্য সহযোদ্ধাদের মতোই 12 জুলাই তার ফেসবুক পেজে লিখেন, 52 পর থেকে ছাত্র আন্দোলন ব্যর্থ হয়নি, 24-এও হবে না। এরপর 16 জুলাই সকালে সহপাঠীদের উদ্দেশ্যে ওয়াসিমের সর্বশেষ স্ট্যাটাস ছিল, চলে আসুন 16 শহরে, ছাত্রদল আমার প্রাণের সংগঠন, আমি এ পরিচয়ই শহীদ হব। সেই আতঙ্কই সত্যি হলো। সেদিন দুপুর 3টায় চট্টগ্রামের মুরাদপুরে পুলিশ ছাত্রলীগের সাথে সংঘর্ষে শহীদ হন ছাত্রদল নেতা ওয়াসিম। তাকে হারিয়ে এখনো শোক কাটিয়ে উঠতে পারেনি পরিবার। ওয়াসিমের বাবার দিনের বেশিরভাগ সময় কাটে ছেলের কবরের পাশে। সন্তান হত্যার বিচার দেখতে চান ওয়াসিমের বাবা মা। আমার এত সৌভাগ্য, আলহামদুলিল্লাহ, আমার ছেলেটা আমি লাশ হইলে পাইছি। আমি সঠিক ওই জিনিসটা চাবো, আমাদের ছেলে মেয়েদের যারা আহত হয়েছে, নিহত হয়েছে বা শাহাদাত বরণ হয়েছে, ওনাদের সুষ্ঠু বিচার যার নাকি সরকারের কাছে যায়। আমার বিচার গান সঠিকভাবে পাই ফা ফুরিব বাজি আমার কাপা ফুরিব আর বিচারে না তো চা ফুরিব, যতদিন আছে এতদিন আর বিচারে চাই যা ফুরিব। আমার ভাইয়া নিজে হেঁটে আসার কথা ছিল, কিন্তু আসছে লাশবাহী গাড়ি করে নিতর দেহে। এদিকে ওয়াসিমের প্রথম শাহাদাত বার্ষিকীতে তার গ্রামের বাড়ি কক্সবাজারের পেকুয়া সদর ইউনিয়নে তার কবর জিয়ারত করেছেন তার সহপাঠী ও দলীয় নেতাকর্মীরা। ওয়াসিম হত্যার বিচার দাবি করেন তারাও। অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখলাম যে শহীদ মুগ্ধ এবং শহীদ আবু সাঈদের নামটি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হলো শুধুমাত্র রাজনৈতিক কর্মী হিসাবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একজন একনিষ্ঠ কর্মী হওয়ার কারণে তার নামটি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়নি। শহীদ ওয়াসিম আকরামকে দলীয় দৃষ্টিকোণ থেকে দেখার যে প্রবণতা, এটি আমাদেরকে মনে করিয়ে দেয় যে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য শহীদ ওয়াসিম আকরাম নিজের জীবন দিয়েছেন, সেই বৈষম্যটি আজকেও সমাজ ব্যবস্থায় আসলে রয়ে গিয়েছে। সে বন্ধুদের বলেছিল যে আমি ভাই ব্যথা পাইছি, আমি হয়তো আন্দোলনে যেতে পারবো না, কিন্তু ওয়াসিম আকরাম 16 তারিখ কাউকে না বলে, বাসায় কোনো ফ্রেন্ডকে না বলে সেই আন্দোলনে চলে আসে। বিভাগীয় প্রোগ্রাম থেকে শুরু করে কেন্দ্রীয় এমন কোনো প্রোগ্রাম ছিল না যে শহীদ ওয়াসিমের সরব উপস্থিতি ছিল না।
শহীদ ওয়াসিম আকরাম চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান অনুষদের ৪র্থ বর্ষের ছাত্র ছিলেন। চট্টগ্রাম কলেজ ও পেকুয়া উপজেলা ছাত্রদল রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন ওয়াসিম। শর্মিলা কেয়া, বাংলাভিশন নিউজ ডেস্ক। এদিকে জুলাই শহীদ দিবস উপলক্ষে আজ রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে। এই উপলক্ষে আজ সচিবালয়, হাইকোর্ট, দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে। এছাড়া জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় বিদেশি বাংলাদেশ মিশনগুলোতে। জুলাই শহীদদের আত্মার শান্তির জন্য সব মসজিদে বিশেষ দোয়া পড়ানো হয়। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে করা হয় বিশেষ প্রার্থনার আয়োজন। কোটা বিরোধী আন্দোলন চলাকালে গত বছরের 16 জুলাই রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ নিহত হন। দিনটিকে জুলাই শহীদ দিবস ঘোষণা করেছে সরকার। জুলাই আগস্ট হত্যায় মানবতা বিরোধী অপরাধের বেশ কয়েকটি মামলা আগামী ডিসেম্বরের মধ্যে নিষ্পত্তি হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার শুনানি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন আশ্বাস দেন তিনি। এদিকে জুলাই আগস্ট আন্দোলনে আশুলিয়ায় 6 জনকে হত্যার পর লাশ পোড়ানোর ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় পলাতক 8 আসামিকে আগামী 28 জুলাই হাজির হতে 2টি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে রেজিস্ট্রারকে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল আজ আদেশ দেন। এর আগে সকালে এই মামলায় গ্রেফতার অপর 8 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। সাভারের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ পলাতক 8 আসামিকে গ্রেফতার করা যায়নি মর্মে ট্রাইব্যুনালে আজ প্রতিবেদন জমা দেওয়া হয়। এছাড়া গত 4 অগস্ট লক্ষ্মীপুর পিঙ্ক প্লাজার সামনে জুলাই আগস্ট আন্দোলনে 5 জনকে হত্যার ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগ নেতা শাহিন আলম, হুমায়ুন কবির পাটোয়ারি ও সালাউদ্দিন চৌধুরী জাবেদকে আগামী 28 জুলাই হাজির করতে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। বাংলাদেশের ছাত্র জনতা এবং যারা আমাদের প্রতি এন্ট্রাস্টমেন্ট রেখেছেন, আমাদের প্রতি আস্থা রেখেছেন, তাদের মাধ্যমে জুলাই বিপ্লবের বিপ্লবী এবং ভিকটিম পরিবারকে আশ্বস্ত করতে চাই, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা, প্রসিকিউশন, আদালত সবাই এই জাতিকে একটা ন্যায় বিচার উপহার দেওয়ার জন্য একনিষ্ঠভাবে কাজ করছেন এবং যে গতিতে বিচারটা এগুচ্ছে ইনশাল্লাহ আগামী ডিসেম্বরের মধ্যে বেশ কয়েকটি মামলার বিচার কার্য সমাপ্ত হবে এবং এর মাধ্যমে হয়তোবা প্রধান যারা পারপিট্রেটর ছিলেন তাদের বিচার কার্য হয়তো সমাপ্ত করা সম্ভব হবে। নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে নিবন্ধন স্থগিত হওয়া আওয়ামী লীগের নৌকা প্রতীক সরিয়ে ফেলা হয়েছে। সকালে ইসির ওয়েবসাইটে দেখা যায় আওয়ামী লীগ নামের পাশে প্রতীক হিসেবে নৌকা নেই। এর আগে মঙ্গলবার রাতে এক ফেসবুক পোস্টে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ইসির সমালোচনা করে প্রশ্ন রাখেন, অভিশপ্ত নৌকা মার্কাকে কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠানো হলো? 2024 সালের 5 অগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের 15 বছরের শাসনের অবসান ঘটে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। পরবর্তীতে গত 12 মে সরকার আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগ ও তার সব অঙ্গ ও সহযোগী সংগঠনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে। এরপর নির্বাচন কমিশনও দলটির নিবন্ধন স্থগিত করে। এর আগে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকেও এনসিপির পক্ষ থেকে নৌকা প্রতীক বাদ দেওয়ার দাবি জানানো হয়। জুলাই হত্যাকাণ্ডের জন্য ক্ষমা না চাইলে এবং কিছু নেতার বিচার না হলে আওয়ামী লীগের জন্য নির্বাচনে অংশ নেওয়া কঠিন হবে মনে করেন ফরাসি রাষ্ট্রদূত ম্যারি মাজদুব্বি। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন বাংলাদেশের নিজের জন্যই গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। জানান, নির্বাচন অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনূসের অঙ্গীকার এবং অন্তর্বর্তী সরকারের প্রস্তুতিতে ফ্রান্স খুশি। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। জুলাই গণ অভ্যুত্থানের তোড়ে গত বছর 5 আগস্ট ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হন স্বৈরাচারী শেখ হাসিনা। আন্দোলন দমাতে তার নির্দেশে ছাত্র জনতার উপর নৃশংস হত্যাকাণ্ড চালায় আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগ নেতাকর্মীরা। পরবর্তীতে জাতিসংঘ রিপোর্ট এবং বিবিসির অনুসন্ধানেও এর সত্যতা তুলে ধরা হয়। বর্তমানে মানবতা বিরোধী অপরাধের জন্য শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। দলটির কার্যক্রম নিষিদ্ধ করেছে সরকার। সভাপতি প্রশ্ন উঠেছে, এ অবস্থায় আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কিনা তা নিয়ে। ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাজদুব্বি মনে করেন, বর্তমান বাস্তবতায় যে কোনো নির্বাচনে অংশ নেওয়া আওয়ামী লীগের জন্য কঠিন হবে। ঐতিহাসিক একটি দলের নিষেধাজ্ঞার বিষয়ে আমরা সবাই জানি। জুলাই হত্যাকাণ্ডের জন্য দলটি যতক্ষণ পর্যন্ত ক্ষমা না যাচ্ছে, নিজেদের সংস্কার না করছে এবং পার্টির নেতাদের বিচার না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত যে কোনো নির্বাচনে অংশগ্রহণ করা কঠিন।
এটি আমরা সবাই বুঝি। তবে নির্বাচন কমিশন যতটা সম্ভব অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে চায়। অন্তর্ভুক্তিমূলক বলতে সব নাগরিকের অংশগ্রহণ বোঝায়। জাতীয় নির্বাচন নিয়ে জনমনে কিছুটা ধোঁয়াশা থাকলেও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে, রোজার আগেই ইলেকশন হতে পারে। ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্টদের নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশও দিয়েছেন তিনি। এতে সন্তোষ জানান ফরাসি রাষ্ট্রদূত। ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিচ্ছে। আমরা অবশ্যই এটি সমর্থন করি। সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ একটি নির্বাচন বাংলাদেশের জন্যই গুরুত্বপূর্ণ। ভোট পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক পাঠাবে। নানা কারণে আগামী নির্বাচনে বন্ধুরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর আগ্রহ রয়েছে। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। মিটফোর্ডের যুবদল কর্মী ও ব্যবসায়ী সোহাগকে সিমেন্টের ব্লক দিয়ে আঘাত করা যুবকের নাম রেজওয়ান উদ্দিন অভি। তাকে পটুয়াখালী থেকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। সোহাগকে হত্যার আগে খুনিরা মবের পরিবেশ তৈরি করেছিল বলেও জানান তিনি। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ডিএমপির অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম। বলেন, সোহাগ দীর্ঘদিন মিটফোর্ড এলাকায় চোরাই তারের ব্যবসা করত। এই ব্যবসায়িক দ্বন্দ্বেই পরিকল্পিতভাবে হত্যা করা হয় সোহাগকে। পাথর নিক্ষেপকারী 2 জন সহ মোট 9 জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য ধৃত আসামিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চলছে। ইতিমধ্যে এই ঘটনার এজাহার নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হয়েছে। এই নারকীয় হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলকেই আমরা আইনের আওতায় নিয়ে আসব এবং এ ধরনের জঘন্য অপরাধের পুনরাবৃত্তি না ঘটে সেজন্য অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। এটা তাদের ব্যক্তিগত ব্যবসায়িক দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব থেকেই এই হত্যাকাণ্ডটা সংঘটিত হয়েছে। এটা নির্বাচনকে প্রভাবিত করা বা সরকারকে বেকায়দায় ফেলানো বা অন্য কোনো উদ্দেশ্য নিয়ে এই হত্যাকাণ্ডটা হয়নি, আমরা তদন্তে যেটুকু পেয়েছি। অতীতে কোনো কোনো দেশ একটি রাজনৈতিক সাথে সম্পর্ক স্থাপন করেছিল যা দেশের সাধারণ মানুষ ভালোভাবে নেয়নি, এমন মন্তব্য করেছেন জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। 5 দিনের চীন সফর শেষে মঙ্গলবার রাতে দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই মন্তব্য করেন তিনি। ডক্টর শফিক বলেন, সমতা ও ন্যায্যতার ভিত্তিতে চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চায় জামাত। সব রাজনৈতিক দলের সাথে চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেশকে এগিয়ে নেবে বলেও আশা করেন তিনি। জামাত আমির আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও দেশের আরও 3টি বিশ্ববিদ্যালয় চায়না কর্নার গড়ে তোলার কথা জানিয়েছে চীন সরকার। এই সফরের মধ্য দিয়ে 2 দেশের সম্পর্ক আরো গভীর ও জোরদার হবে বলে আশা করেন ডক্টর শফিকুর রহমান। অতীতে কোনো দেশ একটা মাত্র দলের সাথে সম্পর্ক করেছিল, জনগণের সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না। কিন্তু আমরা তাদেরকে অনুরোধ করেছি যে না, আমরা চায়নাকে দেখতে চাই G2G, P2P, অর্থাৎ তারা সরকারে মিলবে, আবার তারা জনগণের সাথেও সম্পর্ক করবে। সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। এমন পরিস্থিতি থেকে সরকারের বেরিয়ে আসা উচিত বলে মনে করেন তিনি। বুধবার কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই শহীদদের স্মরণে এক সভায় এই মন্তব্য করেন সাইফুল হক। প্রয়োজনীয় উপদেষ্টা মণ্ডলী ছোট করার পরামর্শও দেন তিনি। এইভাবে চলতে থাকলে সোহাগের মতো হত্যাকাণ্ড আরও হবে বলে শঙ্কা তার। বলেন, দেশে যা চলছে হাসিনার স্বৈরাচারী কর্মকাণ্ডের কথা মনে পড়ে যাচ্ছে। চাঁদাবাজি, নৈরাজ্য কোনো রাজনৈতিক দলের পরিচয় হতে পারে না। সরকারকে ইতিহাস থেকে শিক্ষা নেয়ার পরামর্শ দেন তিনি। এজেন্ডা ছোট করে দ্রুত নির্বাচন দেওয়ার পরামর্শ দেন সাইফুল হক। বলেন, যে স্বপ্ন নিয়ে আন্দোলন হয়েছিল গত 1 বছরে, সেই স্বপ্নভঙ্গের অনেক উপসর্গ দৃশ্যমান হচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি সরকার।
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে 50 পয়েন্টের বেশি সূচক বৃদ্ধির দেখা পেল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি। দেশের আরেক শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসসিতেও সূচক বেড়েছে। বুধবার সূচক বৃদ্ধির মধ্য দিয়ে লেনদেন শুরু হয় ডিএসসিতে। পৌনে 1 ঘন্টার লেনদেনের সূচক একটানা ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকে। ওই সময় ডিএসসির সাধারণ সূচক ডিএসইএক্স অবস্থান করে 5095 পয়েন্টে। এরপরই সূচক কিছুটা ওঠানামা শুরু হয়, তবে সূচক আর ঋণাত্মক হয়নি। হাতবদল হওয়া 267টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে, কমেছে 79টির ও অপরিবর্তিত রয়েছে 51টির। একই সঙ্গে হাতবদল হওয়ার প্রবণতায় লেনদেন হয় 734 কোটি টাকা। এটি 8 মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন। দিন শেষে ডিএসসি সাধারণ সূচক 54 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5116 পয়েন্টে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে ছাত্রলীগের হামলা, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ, নিহত 4। রাত 8টা থেকে কারফিউ জারি, পরিস্থিতি নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী। গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলায় দোষীদের দ্রুত শনাক্ত করে বিচারের মুখোমুখির আশ্বাস অন্তর্বর্তী সরকারের। হামলায় গভীর উদ্বেগ মির্জা ফখরুলের। বাংলাদেশে আর কখনোই আওয়ামী লীগ মার্কা স্বৈরাচার আসবে না বলেছেন বিএনপি নেতারা। দেশে আওয়ামী লীগের রাজনীতি এখন অপ্রাসঙ্গিক বলেছেন রাজনীতিকরা। শহীদ আবু সাইদ স্মরণে স্মৃতিস্তম্ভ মিউজিয়াম হচ্ছে রংপুরে। হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্নের আশ্বাস। চট্টগ্রামের শহীদ ওয়াসিমের কবরে স্বজন সহপাঠীদের শ্রদ্ধা। ইসির ওয়েবসাইট থেকে সরানো হলো নৌকা। বিচার ও ক্ষমা না চাইলে নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়া কঠিন, মত ফ্রান্সের রাষ্ট্রদূতের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। 9টায় রয়েছে নিউজ 20। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishan news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishan news। ধন্যবাদ।